আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। এক সপ্তাহে হিজবুল্লাহ 200 যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। জানিয়ে দিব লেবাননের শান্তিরক্ষীদের ওপর হামলায় জাতিসংঘের নিন্দা। আরো জানিয়ে দিব গাজায় যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনিদের আরো ভূমি দখলের প্রস্তাব। এবং আরো জানিয়ে দিব ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে বিশেষ দূত নিয়োগ দিচ্ছে ট্রাম্প। এদিকে পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের জন্য তালিকা করছে ট্রাম্পের দল। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে আরো সমর্থনের প্রতিশ্রুতি দিলেন ব্লিংকেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গত এক সপ্তাহে হিজবুল্লাহর 200 যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। গত এক সপ্তাহে হিজবুল্লাহর 200 যোদ্ধাকে হত্যার দাবি করছে ইসরায়েল। একই সাথে তারা গোষ্ঠীটির 140টি রকেট লঞ্চার ধ্বংস করার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার 14 নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে বলছে তারা সর্বশেষ হিজবুল্লাহর একটি বিশেষ সামরিক স্থাপনায় হামলা করছে, সেখান থেকে ইসরায়েলি পশ্চিম গ্যালারি ও কেন্দ্রে হামলা চালানো হতো। বিবৃতিতে আরো জানানো হয় যে হিজবুল্লাহর উপর ইসরায়েলি সর্বশেষ গতকাল বুধবারে হামলা করে। এর আগে মঙ্গলবারেও তারা হিজবুল্লাহর নানা স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তারা মঙ্গলবার হিজবুল্লাহর একটি ব্যাটালিয়ন অপারেশনের প্রধান, একটি ব্যাটালিয়ন অ্যান্টি এয়ারক্রাফট ইউনিটের প্রধান এবং রাতওয়ান বাহিনীর একজন কোম্পানি কমান্ডারকে হত্যা করছে। তবে ইসরায়েলের এই দাবির পর হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। গত এক সপ্তাহে হিজবুল্লাহর কোনো যোদ্ধার মৃত্যুর ঘোষণা দেয়নি। সূত্র আল জাজিরা। লেবাননের শান্তিরক্ষীদের ওপর জাতিসংঘের হামলার নিন্দা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনএসসি বুধবার লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউএনআইএফআইএল সদস্যদের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা করছেন। এই বাহিনীর সদস্যদের নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এএপি এ খবর জানায়। এক বিবৃতিতে পরিষদের 29 অক্টোবর, 7 নভেম্বর এবং 8 নভেম্বর হামলার নিন্দা করছে, যাতে বেশ কয়েকজন ব্রু হেলমেট সেনা আহত হয়। পরিষদ বলছে তারা ইউএনআইএফআইএল কর্মীদের এবং তাদের অবস্থান স্থলের নিরাপত্তার প্রতি সম্মান জানানোর জন্য সকল পক্ষকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে 28 অক্টোবর হিজবুল্লাহ বা তার সহযোগীদের ছোড়া একটি রকেট সম্ভবত দক্ষিণ লেবাননে ইউএনআইএফআইএল এর সদর দপ্তরের আঘাত করছিল। অস্ট্রিয়া জানায় এতে তাদের 8 সেনা আহত হয়। 7 নভেম্বর 5 জন শান্তিরক্ষী আহত হয় এবং পরের দিন ইউএনআইএফআইএল ইসরায়েলি সেনাবাহিনীকে ইচ্ছাকৃত এবং সরাসরি পদক্ষেপ দক্ষিণ লেবাননে তার একটি অবস্থানের ক্ষতি করার জন্য অভিযুক্ত করে। নিরাপত্তা পরিষদ স্মরণ করিয়ে দেয় যে শান্তিরক্ষীদের কখনই আক্রমণ লক্ষ্যবস্তু হতে হবে না এবং ইউএনআইএফআইএল কে তার পূর্ণ সমর্থন দিতে হবে। কাউন্সিল সদস্যরা সাধারণ সংঘর্ষে, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং লেবাননের সংস্কৃতি ঐতিহ্যের স্থানগুলো ক্ষতিতে এবং বেসামরিক হতাহতের ঘটনায় এবং দুর্ভোগের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। এটি বিশেষভাবে বালবেক এবং টর ইউনেস্কোর বিশেষ ঐতিহাসিক স্থাপনাগুলোর বিভিন্ন এবং আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের ক্রমবর্ধমান সংখ্যার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে। সূত্র এএপি। গাজার যোদ্ধাদের শান্তি দিতে ফিলিস্তিনিদের আরো ভূমি দখলের প্রস্তাব। ইসরায়েলের বন্দোবস্ত মন্ত্রী অরিট স্টপ ফিলিস্তিনের আরো ভূমি দখলের প্রস্তাব দিয়েছে তার সরকারকে। তিনি এ পরামর্শ দেন বৃহস্পতিবার 14 নভেম্বর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ইয়েডিওট আহরোনট পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রিড বিষয়ে বলছেন। তিনি জানান তিনি সরকারকে গাজা আরো জমি দখল করতে পরামর্শ দিয়েছেন যাতে হামাস বুঝতে পারে তারা শাস্তি পাচ্ছে। তিনি বলেন, আমি গাজা থেকে আমাদের বাহিনী প্রত্যাহার করতে রাজি হবে না। আমরা যদি ফিলাডেলফি করিডর থেকে বেরিয়ে যাই তবে আমি সরকারি পদ ছেড়ে দেব। স্টক আরো বলেন, ইসরায়েলকে অবশ্যই অধিকৃত পশ্চিম তীর নিজেদের সীমানায় সংযুক্ত করতে হবে। সেখানে ভূমির জাতীয় অধিকার কেবল ইসরায়েলের জনগণের হওয়া উচিত। ফিলিস্তিনিরাই জুরিয়া এবং সামরিয়াতে থাকতে পারে। অবশ্যই তাদের ফিলিস্তিনিরা মানুষ হিসেবে সম্পূর্ণ অধিকার দিতে হবে, কিন্তু তারা ইসরায়েলের পার্লামেন্টের নেসেট নির্বাচনে ভোট দিতে পারবে না। স্টক ইসরায়েলের ফিলিস্তিনি বিরোধ নিষ্পত্তির দ্বিরাষ্ট্র সমাধানকে প্রত্যাখ্যান করে বলেন, এটি কোনো সমাধান নয়। এই প্রস্তাব
একটি বিপর্যয়। এদিকে গাজার পাশাপাশি লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করছে ইসরায়েল বাহিনী। এর অংশ হিসেবে দেশটির আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা করে সেনারা। এ সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের। ভয়ঙ্কর সম্মুখ যুদ্ধে নিহত হয় 6 দখলদার সেনা। স্থানীয় সময় বুধবার নভেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করছেন। তারা বলছে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে 6 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সীমান্ত ঘেঁষা এলাকায় তীব্র সংঘাতের মধ্যে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে আরো অভ্যন্তরের গ্রামগুলোতে প্রবেশের চেষ্টা করলে এমন ঘটনা ঘটে। বিবৃতিতে আরো বলা হয়েছে সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে এমন প্রতিরোধের মুখে তাদের কমই পড়তে হয়েছে, তবে এতে তারা থামতে পারবেন না। সীমান্তের ওপারের গ্রামগুলোতে দ্বিতীয় ধাপের অভিযান চলছে। তারা দক্ষিণে লেবাননের তাদের স্থল অভিযানের আরো সম্প্রসারিত করছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে বিশেষ দূত নিয়োগ দিচ্ছে ট্রাম্প। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারের ঘোষণা অনুযায়ী ইউক্রেনের যুদ্ধের অবসান এবং রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি সংলাপ শুরু করার জন্য ইউক্রেনের বিষয়ক দূত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। এর আগে তিনি নির্বাচনী প্রচারে বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার সমাধান খুঁজে বের করবেন তিনি। ওই সাক্ষাৎ ট্রাম্প বলেন, আপনারা শীঘ্রই ইউক্রেনের বিষয়ক একজন জ্যেষ্ঠ বিশেষ দূতকে দেখতে পাবেন, এমন একজন যার ওপর আমরা আস্থা রাখতে পারি। তার মূল দায়িত্ব হবে এই যুদ্ধের একটি সমাধান খোঁজা এবং রাশিয়া ইউক্রেন উভয় পক্ষকে শান্তি সংলাপের টেবিলে নিয়ে আসা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনে উল্লেখযোগ্য ব্যবধানের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট পার্টি এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে বিজয় অর্জন করছে ট্রাম্প, যিনি 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। 2025 সালের 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ট্রাম্প। তবে নির্বাচনের জয় নিশ্চিত হওয়ার পর থেকে তার নেতৃত্বাধীন নতুন প্রশাসন বিভিন্ন পদে দায়িত্ব যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন তিনি। ইতিমধ্যে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের নাম প্রকাশ করছে ট্রাম্প। তবে মার্কিন প্রশাসনকে ইউক্রেন বিষয়ক বিশেষ দূত হতে যাচ্ছেন ফক্স নিউজকে সাক্ষাৎকারে এ সম্পর্কিত কোনো ইঙ্গিত দেয়নি ডোনাল্ড ট্রাম্প। ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি প্রদান না করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য তদবিরের জেরে কয়েক বছর টানাপোড়েনের পর গত 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনো চলছে। প্রেসিডেন্ট পুতিন নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছেন। এই অভিযান গত প্রায় 3 বছরে উভয় পক্ষের হাজার হাজার সামরিক ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন। 2023 সালে মস্কো একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে কেভ শান্তি সংলাপের আসলে ইউক্রেনের সামরিক অভিযান বন্ধ করবে রুশ বাহিনী, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে পুতিনের নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে কোনো প্রকাশ সংলাপে যাবে না কেভ। এই মর্মে প্রেসিডেন্সিয়াল ডিক্রিও জারি করছেন তিনি। পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের জন্য তালিকা করছে ট্রাম্পের দল। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের যেসব কর্মকর্তাকে বরখাস্ত করা হবে তাদের তালিকা করছে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের প্রক্রিয়ায় কাজে যুক্ত দলটির ট্রানজেন্সি টিম। বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনী জয়েন্ট চিফ অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন। দুটি সূত্র এ তথ্য জানিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এমন ঘটনা ঘটলে তা হবে অভূতপূর্ণ। তবে পেন্টাগন একটা বড় ঝাঁকুনিও খাবে। 5 নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হয়। জয়ের পর ট্রাম্প এখন তার প্রসাধনের কাছে। সূত্রগুলো বলছে পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটি বর্তমান পর্যায়ে আছে। ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পরিকল্পনা পরিবর্তন আসতে পারে। যে সূত্রগুলো এসব কথা বলছে তারা ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রক্রিয়ার কাজের ব্যাপারে অবগত। তারা এই পরিকল্পনা সম্পর্কে খোলামেলা ভাবে কথা বলার জন্য নিজেদের নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন। অবশ্য সূত্রগুলো একটি পেন্টাগনের গণহারে সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার মতো পরিকল্পনা বাস্তবায়ন যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। তাছাড়া ট্রাম্প নিজে এই পরিকল্পনাকে সমর্থন করবে কিনা তা অস্পষ্ট। যদিও অতীতে ট্রাম্পকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নেতৃত্বের পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে। অবশ্য এই কর্মকর্তারাও ট্রাম্পের সমালোচনা করছিলেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচার অভিযানের সময় সাবর জেনারেলদের বরখাস্ত করার বিষয়ে কথা বলছিলেন। একই সঙ্গে তিনি যেসব সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার বিষয়ে কথা বলছিলেন যারা 2011 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় গোলযোগপূর্ণ অবস্থানের জন্য দায়ী। পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্ত সংক্রান্ত পরিকল্পনার বিষয়ে বক্তব্য জানতে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স, কিন্তু তারা রয়টার্সের এই অনুরোধ তবে সাড়া দেননি। দ্বিতীয় সূত্রটি বলছে ট্রাম্পের প্রশাসন সম্ভবত যেসব মার্কিন সামরিক কর্মকর্তাদের নিশানা করবে যারা যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ জেনারেল মার্ক মিলোরের সঙ্গে সংশ্লিষ্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প প্রথম মেয়াদে মার্ক মিলো ছিলেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ এর চেয়ারম্যান।
ইউক্রেনকে আরো সমর্থনের প্রতিশ্রুতি ব্লিংকেনের। ইউক্রেনকে আরো সমর্থনের প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই সময়ের মধ্যে ন্যাটো জোটকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। বুধবার ব্রাসেলসের ন্যাটোর সদর দপ্তরে মহাসচিব মার্ক রুটির সঙ্গে এক বৈঠকে ব্লিংকেন এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। খবর রয়টার্সের। ব্লিংকেন জানান বাইডেন প্রশাসন ইউক্রেনকে সামরিক ও কূটনৈতিক সহায়তা আরো জোরালো করবে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত এই সমর্থন জারি থাকবে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দাবি করে এবং সেই প্রক্রিয়া দেওয়া হবে। ইউক্রেনকে সমর্থন দিতে ন্যাটোকে কৌশলগত দিক থেকে আরো জোরদার করা প্রয়োজন।